স্বাগত জানাই সুপ্রিয় দর্শক আপনাদের সবাইকে আমাদের নিয়মিত আলোচনা অনুষ্ঠান পিএইচপি অন্যদৃষ্টিতে। আমরা সাম্প্রতিক বিষয় নিয়ে কথা বলে থাকি এই অনুষ্ঠানে। আজকে আমরা এই সময়ের অর্থনীতি এবং বাণিজ্য পরিস্থিতি, দেশের অর্থনীতি কোন দিকে যাচ্ছে, গতি প্রকৃতি নিয়ে কথা বলবো। আমার সঙ্গে দুজন অতিথি হচ্ছেন আমার পাশেই। সৈয়দ নুরুল ইসলাম, তিনি পরিচালক মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ চট্টগ্রামের। আছেন ডক্টর আহসান এস মনসুর, নির্বাহী পরিচালক পরিস্থিতি রিসার্চ ইনস্টিটিউট। আমরা দুজনকে স্বাগত জানাচ্ছি। একটা জিনিস বাজারে আমরা বেশ আলোচনা করি এখন, সেটি হচ্ছে যে বিনিয়োগের জায়গাটি কেন জানি মানুষের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব, তারা একটা পরিষ্কার রাজনীতির চিত্র দেখতে পাচ্ছেন না, এরকম বলা হয়ে থাকে। আসলে কি তাই? অ্যাপারেন্টলি তো তাই, কারণ আমি একজন ইনভেস্টর হিসেবে যখন চিন্তা করি, আমিও চিন্তা করি আগামীকাল কি হবে। তবে আজকে বিএনপির, অর্থাৎ আমরা যদি রাজনীতির কথা বলি তাহলে আমরা আওয়ামী লীগ এবং বিএনপি নেতৃত্বে দুই রাজনৈতিক মেরুকরণকে দেখি। আজকে বিএনপির যে অনুষ্ঠানটা হলো পলিটিক্যাল, মনে হয় ফার্স্ট টাইম গত নির্বাচনের পরে একটা অনুষ্ঠান, সেখানে বিএনপির ঢাকা মহানগরের নতুন দায়িত্বপ্রাপ্ত যে প্রেসিডেন্ট আব্বাস সাহেব যেভাবে যে ভাষায় কথা বললেন, আমার কাছে মনে হয় যেন আমাদের উদ্বেগের কারণটা আস্তে আস্তে কাটা শুরু করা উচিত, যদি ওনাকে বিশ্বাস করি। উদ্বেগ দেখছেন না? উনি বলেছেন যে আমরা আমাদের কর্মসূচিগুলোকে আমরা একটা নিয়মতান্ত্রিক কর্মসূচির মধ্যেই রাখার চেষ্টা করব। আসলে এই কথাটাই জাতি আশা করে, কারণ রাজনীতিবিদদেরকে রাজনীতি করতে হবে। কেউ সরকারে থাকবে, সরকারের বিরোধী দল থাকবে, বিরোধী দলের চেষ্টা হবে তাদের সরকারি দলের সমালোচনা করে তাদেরকে অজনপ্রিয় করে আগামী নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসে। এটাই হচ্ছে রাজনীতি। কিন্তু অতীতে আমরা যা দেখেছি সেটা ছিল ভয়ঙ্কর, এবং সেই ভয়ঙ্কর অবস্থা থেকে কিন্তু আমরা এখনো মুক্ত হতে পারিনি। আপনি দেখেন, যদি বাণিজ্যের কথা বলেন, যে আমি ডাইরেক্টলি এক্সপোর্টের সাথে আমি ইনভলভ। গত 5 মাস যদিও বা অ্যাপারেন্টলি আপনি দেখছেন যে আমাদের এক্সপোর্ট গ্রোথ ইজ ভেরি গুড, 13%, সেটা 26% হওয়ার কথা ছিল। জানুয়ারি নির্বাচনকে কেন্দ্র করে অতীতের সহিংসতাকে মাথায় রেখে বায়ারগুলো চিন্তা করেছিল জানুয়ারির পরে হয়তো আরো ভয়াবহ অবস্থা হবে। জানুয়ারি থেকে জুন পর্যন্ত কিন্তু আমাদের অর্ডার বলতে গেলে একদম ডাউন। আপনি হয়তো প্রশ্ন করতে পারেন তারপরে কিভাবে 13% গ্রোথ হয়েছিল। কারণ দিস এ কান্ট্রি অফ ইউনিক। আমাদের বাস্কেটটা তো বড় হয়ে গেছে গার্মেন্টস এর। এখানে কে কোন দিক দিয়ে নতুন নতুন অর্ডার ক্রিয়েট করেছে, কোন কোন নতুন দেশে এক্সপোর্ট করেছে বলা খুব দূর। সবকিছু মিলে আমরা ভালো করেছি, কিন্তু ভালো করার আরো বেশি কথা ছিল। এত দুর্যোগের পরও আমরা 13% এক্সপোর্ট গ্রোথ যখন করেছি, যদি এই দুর্যোগটা না হতো সম্ভবত আমরা 30% এক্সপোর্ট গ্রোথ করতে পারতাম। এই জায়গায় এখন আমরা সংখ্যামুক্ত, আমি ব্যক্তিগতভাবে নয়, একজন ইনভেস্টর হিসেবে আমি ইনভেস্টমেন্টের সাথে ডাইরেক্টলি ইনভলভ। তারপরেও আমি মনে করি যে আমাদের এসব বড় বাধা না, কারণ আমরা গত 6 মাসে দেখেছেন, দেখুন জুন টু ডিসেম্বর বাংলাদেশের রাজনৈতিক অবস্থা ছিল ভয়াবহ। গত 40 বছর আমার মনে এর চেয়ে ভয়াবহ অবস্থা ছিল না। সেই ভয়াবহের মধ্যেও কিন্তু আমরা একটা অর্থনৈতিক একটা ভালো জায়গায় গিয়েছি। ইনভেস্টমেন্ট একেবারে খারাপ হয়েছে বললে ভুল হবে না। গত 30 বছরের ইনভেস্টমেন্ট রেশিও যদি আপনি দেখেন, ওখান থেকে খুব বেশি ড্রপ করে নেই। কিন্তু এইভাবে চললে তো হবে না। আমরা যে মধ্য আয়ের দেশের স্বপ্ন দেখছি 2021 সালে, 2021 সালে যদি দেশকে মধ্য আয়ের দেশে নিয়ে যেতে হন, তাহলে প্রাইভেট ইনভেস্টমেন্টকে মিনিমাম 25% নিয়ে যেতে হবে। আর গভর্নমেন্ট ইনভেস্টমেন্ট তো আছে। সবকিছু মিলে যদি আপনি 30-35% ইনভেস্টমেন্টে না নিয়ে যেতে পারেন, তাহলে উনি আরো ভালো বলতে পারবেন আমরা মধ্য আয়ের দেশের স্বপ্নটা আমাদের স্বপ্ন থেকে যাবে। আমি কিন্তু সবসময় আশাবাদী, যেভাবে আমরা আগাচ্ছি, আমি বাংলাদেশের অর্থনীতির অনেক গতি প্রকৃতি যদি দেখেন, অনেক সীমাবদ্ধতা, অনেক অনিয়ম, অনেক সংখ্যার পরেও বাংলাদেশের অর্থনীতি কিন্তু আগছে। এটাই হচ্ছে বাস্তবতা। এই বাস্তবতাকে মাথায় রেখে আমরা যদি কাজ করতে পারি, আমি কিছুক্ষণ আগে আসাম মনসুর সাহেবের সাথে আলাপ করছিলাম যে আমাদের সবকিছু মিলে আমাদের এই মুহূর্তে সবচেয়ে বেশি দরকার সেটা হচ্ছে গুড গভর্নেন্স। গুড গভর্নেন্স বলতে ইকোনমিক গভর্নেন্স, কারণ এখানে যদি আপনি গভর্নেন্সটা প্রতিষ্ঠা করতে পারেন, ইনভেস্টমেন্ট তো আসবে। ইনভেস্টমেন্ট হয়ে যাবে। ইনভেস্টমেন্ট তো আর মঙ্গল গ্রহ থেকে আসেনি, ইনভেস্টর আমরাই আসলে। ইনভেস্টমেন্ট করার জন্য একেবারে অনেক কিছু দরকার তা না। আমরা যখন রাস্তা ছিল না, ঘাট ছিল না, বিদ্যুৎ ছিল না, তখন আমরা ইনভেস্টমেন্ট করেছি, এবং ইনভেস্টমেন্টের ফলশ্রুতি হচ্ছে $32 বিলিয়ন এক্সপোর্ট। ইনভেস্টমেন্ট আমার এখানে হবে, কারণ আমরা অনেক অনেক বেশি পরিশ্রমী জাতি, এবং আমাদের জেনারেশন স্পেশালি অনেক বেশি পরিশ্রমী। আপনারা যদি আমাদেরকে, রাজনীতিবিদরা যদি আমাদেরকে পলিটিক্যাল স্টেবিলিটি এনশিওর করতে পারেন, আর গুড গভর্নেন্সটাকে যদি ওনারা প্রতিষ্ঠা করতে পারেন, কারণ এই কাজটা ওনাদেরকেই করতে হবে, কারণ রাষ্ট্র ক্ষমতায় ওনারাই ছিলেন, ওনারাই আছেন, ভবিষ্যতে ওনারাই থাকবেন। পলিটিশিয়ানরা তো বলে যে দেশ ঠিক আছে, একদল বলে ঠিক আছে, একদল বলে ঠিক নেই। আমি ঠিক নাই বলবো না, আবার একেবারে ঠিক আছেও বলবো না। আমি বলবো যে আমাদের সামনে অনেক সম্ভাবনা আছে, অনেক চ্যালেঞ্জ আছে। সম্ভাবনাগুলোকে আমরা যদি সামনের দিকে এগিয়ে নিতে হয়, এই মুহূর্তে সবচেয়ে বেশি দরকার সেটা হচ্ছে আমাদের গুড গভর্নেন্স। একটু ডক্টর মনসুর, আমি একটু আপনাকে জানতে চাই যে এই যে 2021 সাল মধ্যম আয়ের দেশ, আমরা নানা কিছু বলি, আসলে স্বপ্নের তো সীমানা হচ্ছে আনলিমিটেড, অনেকেই বলে। আচ্ছা, কিন্তু এখন যে বাস্তবতাটি বিরাজ করছে বাংলাদেশে, যে রাজনীতির গভর্নেন্সের কথা উনি বলছেন, আমরা কি পলিটিক্যাল গভর্নেন্সটা দেখতে পাচ্ছি কিনা, যেটি দেশকে সত্যি সত্যি একটা
মধ্যমায়ের দেশে নিয়ে যাবে 2021 সালের মধ্যে, তার কোনো ছিটে ফোঁটা কি কোথাও আছে? একটা জিনিস হচ্ছে যে মধ্যমায়ের দেশে হয়তো আমরা যাব, কিন্তু কোন মধ্যমায়ের দেশ? মধ্যমায়ের দেশে তো চায়না, মধ্যমায়ের দেশও মধ্যমায়ের দেশ ভারত আছে, আমরাও যাব। কিন্তু এটা হচ্ছে যে মধ্যমায় কিন্তু একটা বিরাট একটা স্পেকট্রাম। আচ্ছা, লম্বা মধ্যমায়ের দেশের মধ্যে ব্রাজিলও আছে, রাশিয়াও আছে, এটা সবাই কিন্তু মধ্যমায়ের দেশ, এটা কিন্তু উচ্চ আয়ের দেশ না। ইটস এ হিউজ স্পেকট্রাম। এখন আমাদের আরেকটা বড় সমস্যা মধ্যমায়ের দেশের, সেটা হচ্ছে যে কনসেপ্ট আছে, সেটাকে বলা হয় মিডল ইনকাম ট্র্যাপ। মিডল ইনকামে ঢুকলেই কিন্তু হয় না, 90% কান্ট্রি মিডল ইনকামে ঢুকে ট্র্যাপে পড়ে যায়। তারা আর বের হয়ে আসতে পারে না। বের হয়ে আসতে পারে না কারণ সমস্যাগুলো কিন্তু খুবই অন্তর্নিহিত সমস্যা। তো আমি যেটা বলতে চাই, এক নম্বর হচ্ছে যে আমাদের আগে মধ্যমায়ের দেশে ঢুকতে হবে, তারপরে প্রবৃদ্ধির মাধ্যমে সেটাকে মধ্যম থেকে উচ্চ মধ্যম এবং উচ্চ মধ্যম থেকে আরো দূরে যায়। ট্র্যাপের কথা যেটি বলছেন, এই ট্র্যাপে না পড়ে মধ্যমায়ের দেশে ঢুকে যায় কিভাবে? আমি বলি, যেমন ধরেন আমাদের আমাদের আশেপাশের দেশ বা অন্যান্য দেশ, ব্রাজিল, আর্জেন্টিনা used to be compared with the US in the 1920s. They remain middle income ever since. They couldn't grow out of it. এখনো যেতে পারে না। Look at Philippines, trapped. Look at হোয়াট আর দ্য রিজনস, মানে কি কারণে তারা পারলো না? এটার মেইন কারণ হচ্ছে যে ইনভেস্টমেন্ট এবং গুড গভর্নেন্স এবং অন্যান্য যেসব ইনস্টিটিউশনাল ডেভেলপমেন্ট একটা দরকার হয়, সেগুলোর মধ্যে কোনো উচ্চ আয়ের দেশে সিনক্রোনাইজেশন হয়নি। সেই জিনিসটা তারা সামহাও মিস করে যায় কন্টিনিউয়াসলি। লুক এট ব্রাজিল, এত পটেনশিয়াল, এত রিসোর্স, কিন্তু এভরিবডি রাইটস ইট অফ যে ব্রাজিল মিডল ইনকাম থেকে বেরোতে পারবে না। কেন? এখানে হলো যে উচ্চ আয়ের দেশ কিন্তু এমনি হয় না। ইটস নট জাস্ট বিকজ অফ মানি। মিডল ইস্টের দেশগুলো তো পয়সা আছে, তারা কি উন্নত দেশ? কেউ বলবে না। ধনী দেশ, উন্নত দেশ না। উন্নত দেশের ডেফিনেশন কিন্তু আরো অনেক কিছু। সোশিও ইকোনমিক ইন্ডিকেটর গুলো উন্নত হতে হবে, ইনস্টিটিউশনাল প্রোগ্রেস থেকে উন্নত হতে হবে, আমাদের সামাজিক সেবা কার্যক্রমকে উন্নত করতে হবে, দুর্নীতিকে কমিয়ে আনতে হবে মানুষের পর্যায়ে। আমি একটা, অনেকে বলে ও আমেরিকাতে তো দুর্নীতি আছে। আমি বলি থাকতে পারে, কিন্তু আমার 32 বছর জীবনে কাউকে ঘুষ দিতে হয় নাই। এই যে জিনিস, আমাকে কোনো সময় দুর্নীতি ফেস করতে হয় নাই সাধারণ লোক হিসাবে। আমি তো সেখানে চুরি করি নাই, কাজে আমাকে কেউ ধরতেও আসে নাই। এবং আমার সাধারণ ডে টু ডে লাইফে একটা ফর্ম পেতে বা গাড়ি রেজিস্ট্রেশন করতে কাউকে পয়সা দিতে হয়নি, বা অযথা দৈনন্দিন জীবনে এর কোনো ইয়ে নেই। পাবলিক লাইফে, ডে টু ডে লাইফে কোয়ালিটি অফ সার্ভিস ইজ সো মাচ দ্যাট ইট ডাজ নট টাচ দ্যাট কাইন্ড অফ কারাপশন। এই যে লেভেল, এটাই লেভেলে যদি আমরা যেতে পারি, আমরা আমাদেরকে মনে করবো যে আমরা ওই দিকে যাচ্ছি। কিন্তু আমরা যেটা দেখি যে আমাদের প্রত্যেকটা ধাপে আমাদের ব্যক্তি খাতের জীবন বিশৃঙ্খল হয়ে যাচ্ছে বিকজ অফ রেস্ট্রেইন, বিভিন্ন বাধা। আপনি যেখানেই যান, সব জায়গাতেই দালাল, সব জায়গাতেই অতিরিক্ত পয়সা খরচ করতে হবে, দুর্নীতি, সেগুলো সব স্তরের মানুষ ফেস করতে পারে, শুধুমাত্র সমাজের খুব উচ্চ স্তরের কিছু লোক ছাড়া।